The North Ship by Philip Larkin. Philip Arthur Larkin was a renowned English poet and novelist. ফিলিপ আর্থার লার্কিন, যিনি 1922 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1985 খ্রিস্টাব্দে মারা যান, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং উপন্যাসিক। His first book of poetry was The North Ship, followed by two novels, Jill and A Girl in Winter. তার লেখা প্রথম কবিতার বই হল দ্য নর্থ শিপ এবং যার পরে তিনি দুটি উপন্যাস লিখেছিলেন, জিল এবং দ্য গার্ল ইন উইন্টার। He came to prominence in 1955 with the publication of his second collection of poems, The Less Deceived, followed by The Whitsun Weddings and High Windows. 1955 সালে তিনি স্বনামধন্য হন, তিনি বিখ্যাত হন যখন তার দ্বিতীয় কবিতার বই দ্য লেস ডিসিভড প্রকাশিত হয় এবং যার পরে প্রকাশিত হয় দ্য হুইটসান ওয়েডিংস এবং হাই উইন্ডোজ। হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অফ পোয়েট লরিয়েট ইন 1984 বাট হি ডিক্লাইন্ড ইট। 1984 সালে ওনাকে রাজকবির পদ দেওয়া হয়, পোয়েট লরিয়েট মানে হচ্ছে রাজকবি, কিন্তু সেটাকে তিনি প্রত্যাখ্যান করেন। This poem describes the journey of three ships that head to different destination. আমাদের আজকের যে কবিতা দ্য নর্থ শিপ, যে আলোচ্য কবিতা, সেখানে আমরা দেখতে পাই যে তিনটি জাহাজের বর্ণনা আছে যারা ভিন্ন ভিন্ন গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। তিনটি জাহাজ তিন দিকে যাচ্ছে। While two ships return back, one presses forward and faces perils to continue its long onward journey, almost like a symbol of aspiration that overcomes all obstacles. যেখানে দুটি জাহাজ ফিরে আসে, একটি জাহাজ সামনে এগিয়ে চলে এবং তার দীর্ঘ যাত্রা চালিয়ে যেতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন হয়, উচ্চাকাঙ্ক্ষার প্রতীকের মতো, যা সব বাধাকে অতিক্রম করে চলে। অর্থাৎ এই যে কবিতাতে তিনটি জাহাজের বর্ণনা আছে। দুটি জাহাজ ফিরে আসছে কিন্তু একটা জাহাজ এগিয়ে চলেছে। সমুদ্র উত্তাল টালমাটাল, সেই সমস্ত সমুদ্রের বাধাবিঘ্নকে অতিক্রম করে জাহাজটি এগিয়ে চলেছে। প্রতীকী অর্থে এটা যেন আমাদের জীবনের একটা ছবিকে আমরা দেখতে পাই। আমাদের জীবনের অনেকের অনেক লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যতে পৌঁছতে গেলে অনেক বাধা বিঘ্ন আমাদেরকে অতিক্রম করতে হয় এবং সেই জাহাজটি যেন তারই একটি সিম্বল, তারই যেন একটি প্রতীক। মূল কবিতায় যাওয়ার আগে আমি কবিতাটি সম্পর্কে বা কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি কিছু বলতে চাই, নইলে কবিতাটি বুঝতে অসুবিধা হবে। এই কবিতায় তিনটি জাহাজের বর্ণনা আছে। তিনটি জাহাজ সমুদ্র যাত্রা করতে বেরিয়েছে। সকালবেলা সমুদ্র বাতাসে পরিপূর্ণ। একটি জাহাজের গন্তব্য হচ্ছে পশ্চিম দিকে একটি জাহাজ যাচ্ছে। এই জাহাজটি অনুকূল বাতাসের পূর্ণ সহায়তা পেল। পালতোলা জাহাজ, বাতাস বইছে, বাতাসের স্রোতে জাহাজটা ভেসে গেল। খুব সহজেই সেই জাহাজটি একটি ধনী দেশে পৌঁছে গেল। তার যেটা ডেস্টিনেশন ছিল, যেখানে তার গন্তব্যস্থল ছিল, সেখানে জাহাজটি পৌঁছে গেল। এরপর দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে যাত্রা করেছিল। সেটি যে যাত্রা শুরু করলো তখন উল্টো দিক থেকে বাতাস বইতে লাগলো এবং সে বিপরীত দিক থেকে আসা বাতাসের সম্মুখীন হলো। সমুদ্র উত্তাল হয়ে উঠল, বাতাস তার অগ্রগতি রোধ করে দিল এবং জাহাজটি থেমে যেতে বাধ্য হলো, জাহাজটি নোঙর করতে বাধ্য হলো। এরপর আসছি তৃতীয় জাহাজের প্রসঙ্গে। তৃতীয় জাহাজটি চলল উত্তরের দিকে, যেখানে সে অন্ধকার সমুদ্রে গিয়ে পড়ল। সমুদ্র কালো হয়ে আসছিল, কারণ উত্তরের আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছিল। তাই সমুদ্র জাহাজটির জন্য প্রতিকূল হয়ে উঠল। জাহাজটি উত্তর অভিমুখে তার যাত্রা চালাতে গেল, কিন্তু সমুদ্র যেন হয়ে গেল নির্দয়, যেন উদ্ধত। সমুদ্র তাকে যেতে দিচ্ছে না। এরপর সবার শেষে পূর্ব আর পশ্চিমের দুটি জাহাজ ফিরে এলো। পশ্চিম অভিমুখী যে জাহাজটি ছিল, সেই জাহাজটি গিয়েছিল একটি ধনীদের দেশে, তাই সে সুখী। আর পূব দিকের যে জাহাজটি ছিল,
তার গতি ব্যাহত করেছিল বাতাস, তাই সে অসুখী। কিন্তু উত্তরের যে জাহাজ, সে শত শত বাধা বিঘ্ন অতিক্রম করে তার যাত্রা চালিয়ে যেতে লাগলো। যদি আমরা সিম্বলিক্যালি দেখি, তাহলে এই কবিতায় যে 3 ধরনের জাহাজের বর্ণনা দেওয়া হয়েছে, এটা যেন আমাদের সমাজে 3 ধরনের মানুষকে বোঝায়। প্রথম হলো তারা যারা যেটা চায় তারা সেটা খুব সহজেই সেটাকে পেয়ে যায়, তাই তারা সুখী এবং সন্তুষ্ট। দ্বিতীয় শ্রেণীর যারা, তাদের জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং পরিস্থিতির তারা শিকার হয়ে পড়ে এবং তারা যেটা চায় সেটা পায় না। আর এক ধরনের মানুষের কথা বলা হয়েছে, তৃতীয় শ্রেণী, যারা তাদের যে ইচ্ছা শক্তি, তাদের যে অদম্য উৎসাহ নিয়ে সমস্ত বাধাবিঘ্নকে অতিক্রম করে তাদের জীবনের যাত্রাপথে তারা এগিয়ে চলে। তাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে জীবনে তারা সংগ্রাম করে, জীবনে তারা লড়াই করে, জীবনে সমস্ত কিছু বাধা বিঘ্নকে অতিক্রম করে। এরপর আমরা মূল কবিতাটি পাঠে যাব। I saw 3 ships go sailing by over the sea, the lifting sea. সেল মানে হচ্ছে সমুদ্রে পাড়ি দেওয়া, জলযাত্রা করা, দ্যাট ইজ কল্ড সেলিং। ওভার দ্য সি, লিফটিং সি, লিফটিং মানে জোর হাওয়ায় ফুলে উঠেছে এমন সমুদ্র। সেল ওয়ার্ডটাকে একটু ডিসক্রাইব করছি। সেল হচ্ছে তৎকালীন দিনে সমুদ্রে যখন জাহাজরা যেত, তখন জাহাজে একটা পালতোলা জাহাজ থাকতো, একটা বড় মাস্তুল থাকতো, সেই মাস্তুলের সাথে একটা পালকে অ্যাটাচ করা থাকতো। বাতাস যখন দিত তখন সেই পালে বাতাসটা লাগতো এবং বাতাস জাহাজটাকে ঠেলে নিয়ে যেত। সেলিং মানে হচ্ছে সমুদ্রে এরকম পাড়ি দেওয়া। আই স 3 শিপস গো সেলিং বাই, আমি দেখলাম 3টি জাহাজ সমুদ্রে পাড়ি দিল। কিরকম সমুদ্র? ওভার দ্য সি, দ্য লিফটিং সি। লিফটিং সি মানে হচ্ছে ফুলে উঠেছে, সমুদ্র গর্জে উঠেছে। সমুদ্রে 3টি জাহাজকে আমি পাড়ি দিতে দেখলাম। সেই 3টি জাহাজ কিরকম কিরকম সমুদ্রটাকে ডেসক্রাইব করা হচ্ছে, যেখানে সমুদ্রে বড় বড় ঢেউ উঠছে, সমুদ্র ফুলে ফেপে উঠেছে, লিফটিং সি। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, ওভার দ্য সি, দ্য রানিং সি। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, রাইজ তার পাস্ট টেন্স রোজ, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। সময়টা কখন? সকালবেলা। দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, সকালবেলা বাতাস উঠল, জোরে বাতাস প্রবাহিত হচ্ছে সকালে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। রিগ মানে হচ্ছে দীর্ঘ যাত্রার জন্য জাহাজকে সুসজ্জিত করা। একটি জাহাজ সুসজ্জিত দীর্ঘ যাত্রায়, অর্থাৎ একটা জাহাজ সে দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত, তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, সে লং জার্নি করবে, সেটার জন্য জাহাজটি প্রস্তুত। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। প্রথম যে জাহাজটি, সেই জাহাজটি কোন দিকে গেল? টুয়ার্ডস দ্য ওয়েস্ট। সেই জাহাজটি পশ্চিম দিকে গেল, পশ্চিম দিকে সেই জাহাজটি ঘুরল, তার যাত্রাপথ হচ্ছে পশ্চিম দিকে। ওভার দ্য সি, দ্য রানিং সি। রানিং সি মানে হচ্ছে অনুকূল বাতাস বইছে এমন সমুদ্র। সেই জাহাজটি পশ্চিম দিকে গেল, যেখানে অনুকূল বাতাস বইছে, সমুদ্রের উপর দিয়ে, যেখানে ছুটন্ত সমুদ্র, রানিং সি, ছুটন্ত সমুদ্রের দিকে, সমুদ্রের বুকে পশ্চিম দিকে যে জাহাজটি গেল, সেখানে বাতাস তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। And by the wind was all possessed and carried to a rich country. And by the wind was all possessed. Possessed মানে হচ্ছে ধারণ করা। The wind was all possessed মানে হচ্ছে পালে হাওয়া লেগেছিল। আমি প্রথমে বললাম যে জাহাজগুলো, তৎকালীন দিনে জাহাজগুলো ছিল পালতোলা জাহাজ। বাতাস যেদিকে যেত জাহাজটাও সেদিকে যেত, ওই পালে বাতাস লাগতো, বাতাস জাহাজটাকে ঠেলে নিয়ে যেত। And by the wind was all possessed, অর্থাৎ খোলা হাওয়া লাগলো পালে। And carried to a
রিচ কান্ট্রি, এবং তাকে নিয়ে গেল একটা প্রাচুর্যের দেশে, একটা ধনীদের দেশে। পশ্চিম দিকে বাতাস বইছিল, জাহাজটা যাচ্ছিল পশ্চিম দিকে, বাতাসের স্রোত অনুকূল ছিল, সমুদ্র ছিল ছুটন্ত, জাহাজটাকে নিয়ে গেল একটা ধনীদের দেশে, ক্যারিড টু এ রিচ কান্ট্রি, অর্থাৎ একটা ধনী লোকদের দেশে, একটা প্রাচুর্যের দেশে জাহাজটাকে বাতাস নিয়ে গেল। এরপর আসছি আমরা দ্বিতীয় জাহাজের প্রসঙ্গে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। দ্বিতীয় জাহাজটি কোন দিকে গেল? দ্বিতীয় জাহাজটি গেল পূর্ব দিকে, টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি। ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে। কিরকম সি? এখানে সমুদ্রটা হচ্ছে কোয়াকিং সি, উত্তাল সমুদ্র। উত্তাল সমুদ্রের উপর দিয়ে সে গেল। সমুদ্র এখানে উত্তাল। প্রথমে ফার্স্ট জাহাজের ক্ষেত্রে সমুদ্র কিরকম ছিল? ওভার দ্য সি, দ্য রানিং সি, ছুটন্ত সমুদ্র ছিল, অর্থাৎ জাহাজটার যাত্রাপথে সমুদ্রটা ছিল অনুকূল। আর এখানে দ্বিতীয় জাহাজের ক্ষেত্রে সমুদ্র কিরকম? ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি, উত্তাল সমুদ্র, প্রতিকূল। জাহাজটার গতিপথে সমুদ্রটা যেন প্রতিকূল, বা সমুদ্র যেন জাহাজটাকে আটকে দিচ্ছে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। হান্টেড মানে হচ্ছে শিকার করা, হান্ট মানে তাড়া করা, শিকার করা। অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর ফেলা। ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দি দশা। দ্বিতীয় যে জাহাজটা ছিল, সেই জাহাজটাকে বাতাস তো ওকে ঠেলে নিয়ে গেল না, উল্টে কি করলো? অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট। বাতাসটা যেন আগে শিকার করতে চাইছে। শিকারি যেমন তার শিকারকে ঘিরে ফেলে, শিকারি যেমন তার শিকারকে ধরতে চায়, শিকারি যেমন তার শিকারকে খেয়ে ফেলতে চায়, বাতাসটাও যেন এখানে ওই জাহাজটাকে শিকারির মতো শিকার করতে চাইছে। হান্টেড ইট লাইক এ বিস্ট, অর্থাৎ শিকার করতে চাইছে। বাতাস যেন এখানে শিকারি, আর জাহাজটা যেন শিকার। বাতাস যেন কোনোভাবেই জাহাজটাকে যেতে দেবে না, সে জাহাজটাকে স্থির করে রেখে দিতে চাইছে। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, এবং সেটা করলো বাতাসটা, জাহাজটাকে যেতে দিল না, জাহাজটাকে থামিয়ে দিল। অ্যাঙ্কর করা মানে হচ্ছে নোঙর করা। সমুদ্র এতটাই প্রতিকূল হয়ে উঠলো, সমুদ্র এতটাই উত্তাল হয়ে উঠলো, বাতাস এতটাই প্রতিকূল হয়ে উঠলো, জাহাজটা আর যেতে পারলো না। দ্বিতীয় জাহাজটা থেমে গেল। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে হচ্ছে কারু বন্দি দশা, অর্থাৎ বাতাসের যে এই রুদ্ধ, যে প্রতিকূল যে রূপ, বাতাস যে তার এগেনস্টে যে হস্টাইল বিহেভিয়ার করছে, সেটার এগেনস্টে জাহাজটা থেমে গেল। ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দি হয়ে যাওয়া, জাহাজটা বন্দি হয়ে গেল, জাহাজটা মুভ করতে পারলো না, জাহাজটা থেমে গেল। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ, ওভার দ্য সি, দ্য ডার্কনিং সি। এরপর আমরা আসছি তৃতীয় জাহাজের প্রসঙ্গে। তৃতীয় জাহাজটা কোন দিকে যাচ্ছে? ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ। ড্রাইভ তার পাস্ট টেন্স হচ্ছে ড্রোভ, ড্রোভ মানে হচ্ছে চালিত করেছিল। তৃতীয় জাহাজটি উত্তর দিকে যাচ্ছিল, উত্তর দিকের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। ওভার দ্য সি, দ্য ডার্কনিং সি। এখানে সমুদ্রটা কিরকম? ডার্কনিং, অন্ধকার, কালো সমুদ্র। প্রথমে আমরা দেখলাম রানিং সি, তারপরে আমরা দেখলাম ওয়াকিং সি, আর এখানে হচ্ছে ডার্কনিং সি। অন্ধকার নেমে আসছে এমন এক সমুদ্র, সমুদ্র পুরো অন্ধকার হয়ে গেছে, অর্থাৎ যেন কোনো মেঘ আছে, যেন কোনো একটা বৃষ্টি হবে এরকম কোনো পূর্বাভাস, পুরো কালো অন্ধকার হয়ে গেছে সমুদ্র। ওভার দ্য ডার্কনিং সি, কালো অন্ধকার সমুদ্র, একটা প্রতিকূল আবহাওয়া। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ। ব্রিথ অফ উইন্ড, ব্রিথ মানে এমনিতে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, এখানে হচ্ছে মৃদু বায়ু প্রবাহ। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ। এই জাহাজটাকে পরিচালনা করার জন্য, জাহাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো বাতাস প্রবাহিত হলো না, কোনো মৃদু বায়ু প্রবাহিত হলো না। আমি আগেই বলেছি যে জাহাজগুলো হচ্ছে পালতোলা জাহাজ। এই জাহাজগুলোকে বাতাস যদি না চলে, বাতাস জাহাজগুলোকে ঠেলে নিয়ে যায়, তাহলে বাতাসই যদি না থাকে, জাহাজগুলো যাবে কি করে? জাহাজটা যেতে পারবে না। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ, কোনো বাতাস প্রবাহিত হলো না, অর্থাৎ দ্য শিপ কুড নট মুভ। বাতাস যদি না থাকে, জাহাজটা চলতে পারবে না, জাহাজটা স্থির থাকবে। একটা প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হলো 3 নম্বর জাহাজটার ক্ষেত্রে। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি। ডেক মানে হচ্ছে জাহাজের পাটাতন, সাইনের পাস্ট টেন্স শোন, শোন মানে হচ্ছে চকচক করছিল।
ফ্রস্টিলি মানে হচ্ছে তুষারাবৃতভাবে, তুষার, আর ফ্রস্টিলি মানে হচ্ছে তুষারাবৃতভাবে। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি, জাহাজের যে পাটাতন, জাহাজের যে ডেক, সেটা যেন চকচক চকচক করছে, তুষারাবৃত হবে, অর্থাৎ যেন তুষার হিমগুড়ি সেটাকে যেন ঢেকে দিয়েছে, সেটাকে যেন ঘিরে ফেলেছে, এবং সেটা পড়ে যেন সেটা চকচক চকচক করছে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য ships came back happily or unhappily. The northern sky rose high and black over the proud unfruitful sea. নর্দার্ন স্কাই, উত্তর দিকের যে বাতাস। দ্য নর্দার্ন স্কাই, জাহাজটি 3 নম্বর জাহাজটি যাচ্ছিল উত্তর দিকে। আকাশ কালো হয়ে গেছে, সমুদ্র কালো হয়ে গেছে, বাতাস বইছে না, জাহাজের ডেকটা তুষারে ঢেকে গেছে, চকচক চকচক করছে। এখন বলছে দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, রাইজ তার পাস্ট টেন্স রোজ, উত্তরের আকাশে ধেয়ে এলো একটা ভয়ঙ্কর কালো ঝড়। ঝড় উঠবে সেই জন্য সমুদ্রটা যেন গুম হয়েছিল, গুমড়ে ছিল, কালো হয়েছিল। উত্তরের আকাশে ধেয়ে এলো ঘন কালো মেঘ। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, আনফ্রুটফুল বা নিষ্ফল, সমুদ্রটাকে নিষ্ফল কেন বলা হচ্ছে, প্রাউড কেন বলা হচ্ছে? সমুদ্র যেন দাম্ভিক, যেন অহংকারী, উদ্ধত। আনফ্রুটফুল হুইচ ইজ নট প্রোডাক্টিভ, যেখান থেকে কোনো কিছু সৃষ্টি হবে না। জাহাজটা যেতে চাইছে উত্তর দিকে, সে একটা কিছু লক্ষ্য নিয়ে যাচ্ছে, সেটাকে সমুদ্র করতে দিচ্ছে না। সমুদ্র সেই কারণের জন্য এখানে আনফ্রুটফুল অর্থাৎ আনপ্রোডাক্টিভ। সমুদ্র বাধা সৃষ্টি করছে, সমুদ্রে কালো ঝড় উঠেছে, সমুদ্র যেন উদ্ধত, সমুদ্র যেন গর্বিত, সে কোনোভাবে জাহাজটাকে যেতে দেবে না, সে জাহাজটাকে থামিয়ে দিয়েছে। একটা ভয়ঙ্কর কালো মেঘ উঠেছে, কালো ঝড় উঠেছে, সমুদ্র একদম প্রতিকূল একটা পরিবেশ সৃষ্টি করেছে, সমুদ্র জাহাজটাকে যেতে দিচ্ছে না। এরপর আমরা দেখছি ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি, পূর্ব দিক এবং পশ্চিম দিকের যে জাহাজগুলো গিয়েছিল সেই জাহাজগুলো ফিরে এলো। কীরকমভাবে ফিরে এলো? হ্যাপিলি অর আনহ্যাপিলি, আনন্দে এবং অসুখীভাবে। কোনোটা ছিল সুখী, আবার কোনোটা ছিল অসুখী। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার ইন্টু অ্যান আনফরগিভিং সি, কিন্তু 3 নম্বর যে জাহাজটা, সেই জাহাজটা ফিরে এলো না। সে কোথায় গেল? ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, বহু দূরে চলে গেল। 3 নম্বর জাহাজটি চলল বহু দূরে। সমুদ্র প্রতিকূল, একটা অবস্টাকেল ক্রিয়েট করছে, একটা হিন্ড্রেন্স ক্রিয়েট করছে, বাট ইনস্পায়ার্ড অফ দ্যাট, এই প্রতিকূল অবস্থা সত্ত্বেও, এই বাধা বিঘ্ন সত্ত্বেও 3 নম্বর জাহাজটা এগিয়ে চলেছে, বহু দূরে সে এগিয়ে চলেছে। ইনটু অ্যান আনফরগিভিং সি, ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা, আনফরগিভিং মানে হচ্ছে নির্দয়। সমুদ্র যেন জাহাজটির প্রতি নির্দয়, সদয় নয়। যদি সদয় হতো তাহলে আকাশ পরিষ্কার থাকতো, বাতাস প্রবাহিত হতো, কিন্তু এখানে সমুদ্র বিরূপ, সমুদ্রে আকাশ কালো, কোনো বাতাস বইছে না, কিন্তু জাহাজটা তার অদম্য ইচ্ছা শক্তির সাহায্যে সে এগিয়ে চলছে প্রতিকূল সমুদ্রের বিরুদ্ধে। ইনটু অ্যান আনফরগিভিং সি, নির্দয় সাগরের মাঝে জাহাজটা এগিয়ে চলেছে। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি। ফায়ার স্পিলিং স্টার মানে হচ্ছে উল্কা, আগুন ঝরা উল্কার নিচে যেন অগ্নুৎপাত হচ্ছে। আন্ডার ফায়ার স্পিলিং স্টার, উল্কার নিচে, অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, সে সুসজ্জিত হয়েছিল দীর্ঘ যাত্রার উদ্দেশ্যে। অর্থাৎ দিস ফায়ার স্পিলিং স্টার, ইট হ্যাজ ডিফারেন্ট সিগনিফিকেন্স। ফায়ার স্পিলিং মানে হচ্ছে উল্কা, আকাশ থেকে যেন উল্কা পড়ছে, একটা প্রতিকূল আবহাওয়া, কিন্তু সেটা সত্ত্বেও সেটাকে দিয়েই যেন সে নিজেকে সজ্জিত করেছে একটা লম্বা জার্নির উদ্দেশ্যে, একটা দীর্ঘ জার্নির উদ্দেশ্যে। হি ইজ ডিটারমাইন্ড, জাহাজে যাবেই, সে নিজেকে স্থির করেছে, যাই হোক না কেন, প্রকৃতি যত বিরূপ হোক, যত প্রতিকূল হোক, জাহাজটা যাবেই তার গন্তব্যের উদ্দেশ্যে, কোনো বাধাই তাকে থামাতে পারবে না। সাচ এ স্ট্রং ডিটারমিনেশন। এই কবিতার থেকে আমরা একটা জিনিস শিক্ষা লাভ করছি, বিশেষ করে তৃতীয় জাহাজটার থেকে, যে আমাদের জীবনে যত বাধা বিঘ্নই থাকুক, যদি আমরা আমাদের লক্ষ্যে নিশ্চল থাকি,
অবিচল থাকি আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। কিছু কিছু মানুষ থাকে যারা সহজেই সব কিছু পেয়ে যায়, যেমন প্রথম জাহাজটি খুব সুন্দর বাতাস দিল, সে চলে গেল এবং তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। আর আর এক দল মানুষ থাকে যারা চাইলেও পায় না, যে কারণের জন্য দ্বিতীয় জাহাজটা নোঙর করতে বাধ্য হলো। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে ভাগ্য তার সহায় হচ্ছে না, কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে, তার অদম্য ইচ্ছা শক্তি, সে তার লক্ষ্যে পৌঁছাবেই এবং সেভাবে সে স্ট্রাগল করে যাচ্ছে। এই ধরনের মানুষকেও আমরা আমাদের সমাজে দেখতে পাই। অতএব আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচল থাকি, যত বাধা বিঘ্ন আসুক, যত প্রতিকূলতায় আসুক, যদি আমরা সংগ্রাম চালিয়ে যেতে পারি, আমরা আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাবো। এই ছিল কবিতাটির মূল বিষয়বস্তু। যদি এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারো, তাহলে ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে কিছু অসুবিধা আছে, তোমরা কমেন্ট বক্সে সেটা লিখে জানাও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এক একটা ভিডিও বানাতে প্রচুর সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয় এবং সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। এবং তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।